আমাদের আরো লিফলেট আসতেছে, স্টিকার আসতেছে। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই আপনারা যারা কর্মী বাহিনী আছেন, আপনারা চরপেশনের রোডের পাশে যে সমস্ত কারেন্টের পিলার গুলো আছে, যে সমস্ত মোটা গাছ আছে, যে সমস্ত অভিযোগ আছে, ঘরদুয়ার আছে, প্রত্যেক জায়গায় কোথাও যদি গ্যাপ না থাকে আমাদের থেকে স্টিকার গুলো দিবেন এবং লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত লিফলেট ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি চরপেশনের বিভিন্ন ইউনিয়নে যে সমস্ত লিফলেট দেওয়া হয়েছে, যে সমস্ত পোস্টার দেওয়া হয়েছে, যে সমস্ত স্টিকার দেওয়া হয়েছে, সবগুলো প্রায় ঘরে ঘরে প্রায় জায়গায় জায়গায় পৌঁছে গিয়েছে। আমরা দৃশ্যমান কিছু দেখতেও পেয়েছিলাম। প্রিয় ভাইরা আমার, পৌরসভার অবস্থা কতটুকু আমি এখন পর্যন্ত জানি না। আমি জানতে চাই এবং বলতে চাই, পৌরসভা তো আমরা স্টিকার, পোস্টার এবং ফেস্টুন, স্টিকার, পোস্টার এবং লিফলেট আমরা তিনটে জিনিসই দিয়েছিলাম নির্দিষ্ট নেতার হাতে। আপনারা ওয়ার্ডে ফোর্স পেয়েছেন কিনা, আপনারা সেটা যদি পেয়ে থাকেন তারপর লাগানোর ব্যবস্থা করবেন। লাগিয়ে থাকলে ধন্যবাদ, আর না পেয়ে থাকলে ওই নির্দিষ্ট নেতার কাছ থেকে এগুলো নিয়ে লাগানোর ব্যবস্থা করবেন। প্রিয় ভাইরা আমার, আমি সর্বশেষ আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আগামী নির্বাচনে আপনারা চরপেশনের আমাদের স্থানীয় সন্তানকে আগামী সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটের মাধ্যমে জাতীয় সংসদে পাঠাতে চান কিনা? সবাইকে ধন্যবাদ। তাহলে আপনারা প্রত্যেকে এক একজন মুসলমান হতে হবে, প্রত্যেকেই একজন মুসলমান হয়ে আমার প্রতিবেশী, আমাদের মা বোন যে যেখানে আছে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে। সবাইকে শুধু দাওয়াত দেওয়ার জন্য নয়, এক একজনকে মুসলিম নয়নের অনুসারী বানাতে হবে, এক একজনকে দারের শীষের অনুসারী বানাতে হবে, এক একজনকে দারের শীষের কর্মী বানাতে হবে। এইভাবে আমরা আগামী নির্বাচনে সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমাদের প্রিয় নেতা মুসলিম নয়নকে সংসদে পাঠিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো, বিএনপিকে ক্ষমতা অধিষ্ঠিত করবো। 31 দফার প্রতিষ্ঠা পাবে, 31 দফার মাধ্যমে এই চরপেশনের মানুষ, বাংলাদেশের মানুষ মুক্তির নিশানা পাবে। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জিনাগর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব কাজী মঞ্জুর হোসেন। জনাব কাজী মঞ্জুর হোসেন প্রস্তুত থাকবেন সোহেল মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, যাকে ঘিরে আজকে আমরা নতুন স্বপ্নে আমাদের যুদ্ধ শুরু করেছি, আমাদের সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নজরুল ইসলাম নয়ন সহ উপস্থিত আছেন ভোলা জেলা যুব দলের সংগ্রামী সভাপতি জামাল উদ্দিন লিটন, ভোলা জেলা যুব দলের অন্যান্য নেতৃবৃন্দ, ভোলা সদর উপজেলা এবং পৌর যুব দলের সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ, পৌরসভার এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি কিছুটা ক্লান্ত। সেই রাত্র 12টা-1টা পর্যন্ত নেতার সাথে নির্বাচনী প্রচার অভিযান শুরু না করতে আমি এই কারণে ক্লান্ত। আমি বলতেছি, আবার ফজরের নামাজ পড়িয়া নেতার সাথে যাইতে হয়। নেতা আমাদের বাল্য বন্ধু ছিলেন, কোনোদিন স্পোর্টস করতে দেখি নাই, কিন্তু হাঁটা শুরু করলে এখন আমি মনে হয় উচ্চতায় তার চেয়ে বেশি, কিন্তু আমার দৌড় দিতে হয়। এই কারণে বলছি যে এত দ্রুত পরিশ্রম করতে যে আমরা অভ্যস্ত না, দীর্ঘদিন তো ছিলাম, এই জন্য আমরা অনেকটা ক্লান্ত। তারপরও প্রতিদিন এই আমাদের এই সমস্ত সভাপতিদের নিয়ে একটা হইতেছে। যাই হোক,
আজকে যে মূল বিষয়, আমাদের ইতিমধ্যে অনেক বক্তারা বক্তৃতা দিয়েছেন, আসলে বক্তৃতার খুব বেশি কিছু নেই। এই বছরের রাজনৈতিক যে নির্বাচন হবে আর রাজনৈতিক পরিস্থিতি একটু ভিন্ন। আমরা বাংলাদেশ বিএনপি সৃষ্টির পর থেকে যতবার নির্বাচনে গেছি, নির্বাচন করেছে, আমাদের মূল প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের জন্ম দিয়ে, তাদের গুম খুনের মধ্যে দিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কায়েম করে অবশেষে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বহু নেতা কর্মী পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর যারা আছেন তারা জেলে আছেন, নাইলে গা ডাকাতি আছেন। বিদায় আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী পাইতেছি না। যেহেতু আওয়ামী লীগ নাই, ভোটার কিন্তু আওয়ামী লীগের সম্পদায় নাই, ভোটাররা আছে না, এই কিছু লোকজন রয়ে গেছে। আবার আমাদের ছায়ার তলে থাকিয়া যারা মোটামুটি বাংলাদেশের রাজনৈতিক আশ্রয় পাইছে, বাংলাদেশের মন্ত্রী পরিষদে নাম লাগাইতে পারছে, বাংলাদেশে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার পেয়েছিল, সেই দলটি হঠাৎ করে মাথা ছাড়া দিয়ে ওঠে আমাদের প্রতিদ্বন্দ্বী। তারা নিজেদেরকে মনে করতেছে আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে। সেই দলের সাথে হয়তো আগামী নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেই দলটি হলো এক সময় জামাতে হিন্দ, এক সময় জামাতে ইসলামী পাকিস্তানি ছিল। পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীনতার বিরোধিতা করেছিল, পরবর্তীতে জিয়াউর রহমান কোর্টের মাধ্যমে এবং জিয়াউর রহমান রাজনৈতিক অধিকার দেওয়ার পরে বাংলাদেশে তাদের নাম দেওয়া হয়েছে জামাতে ইসলামী বাংলাদেশ। এই জামাত ইসলামের অনেক ইতিহাস আছে। তারা যেই নেতার অনুসারী আবু আলা মওদুদী, উনি একজন ধর্মীয়ভাবে বিতর্কিত লোক। উনি পাকিস্তান ভাগের বিরোধিতা করেছিলেন। উনি একজন ভারতের নাগরিক ছিলেন। পাকিস্তান স্বাধীনতার বিরোধিতা করে সর্বশেষ পাকিস্তানে নাগরিকত্ব দিয়েছেন এবং পাকিস্তানে এসে উনি ধর্ম নিজের ইচ্ছা মতো, আমাদের মাকসুদ ভাই বলছিলেন যে ইসলাম একটা ইসে মদিনা থেকে, আরেকটা ইসে ভারত থেকে। তো উনি এই ভারতীয় বংশোদ্ভূত এই মাওলানা মওদুদী, উনি নিজের সুবিধাজনক পেশার্থ নিয়ে কিছু বই লেখছে। সেখানে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিতর্কিত করছে। এই আবু আলা মওদুদীকে আপনার পাকিস্তানের সেনা প্রধান আইয়ুব খান তার মার্শালের প্রথম পিরিয়ডে কোর্ট মার্শাল করে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে যদি এটি মাফ হয়েছিল। সেই দলটি আজকে বাংলাদেশের জামাত ইসলাম বাংলাদেশ, তারা দেখবেন প্রতি মুহূর্তে মুহূর্তে তাদের ধরন পাল্টায়। এখন তারা বাংলাদেশের রাজনৈতিক অবস্থানে এই 16 বছর কিন্তু আওয়ামী লীগের লঙ্গির তলে, ছায়ার তলে যেইভাবে আসিল, খুব সুন্দরভাবে বাঁচিয়ে আসিল। 16 বছর তাদেরকে আমরা রাজপথে পাই নাই। শেখ হাসিনা পলায়নের পরে তারা কিন্তু ডানাডুনা ভালো করি আওয়ামী লীগের ভালো করে মেলিয়া রাস্তায় নামছে। আমার পুরান বাড়ি 9 নম্বর ওয়ার্ডে, সেখানে যে আওয়ামী লীগের সভাপতি আছে, আমি কয়েকদিন আগে পুরান বাড়ির দরজে মসজিদে নামাজ পড়তে গেছি, শুনি সে এখন জামাত ইসলামের সভাপতি। আমি বললাম যে এইটা কেমন হয়, উনি আওয়ামী লীগের সভাপতি জামাত ইসলামের সভাপতি হয়ে গেল। এটা তো একটা বিচিত্র জিনিস, এদের রূপ পরিবর্তন করে। যাই হোক, অনেকটা মুনাফিকি চরিত্র। আপনারা অনেকেই ধর্ম সম্বন্ধে আমরা খুব অভিজ্ঞ না, যারা ধর্মীয়ভাবে অভিজ্ঞতা আছে। জামাতে ইসলাম আসলে কোনো ইসলামী দল না। এই যে সর গোনাই ঠিক ইসলামী শাসনতন্ত্র, ওনারাও কোনো ইসলামী দল না। এরা ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মের যেইভাবে ব্যবহার করা লাগে, যখন যেই ভোটটা যেখানে দেওয়া লাগে, নিজেরা বানিয়া সেইটাই সেখানে দেয়। কয়েকদিন আগে কইছে পূজা আর রোজা, নাউজুবিল্লাহ, এই তারা যখন যেখানে যেটা দরকার। সাইদি সাহেব আবার কইছে, একটা বক্তৃতায় শুনছি, কোনোভাবেই হিন্দুদের কোনো পূজায় যাওয়া মুসলমানদের জন্য জায়েজ নাই। তো ওনারা এখন আবার যখন দেখছেন ক্ষমতার একটু আসার সম্ভাবনা আছে,
আওয়ামী লীগ যেহেতু নাই, হিন্দুরা ভোটটা কই দিব, তাহলে হিন্দুকে পক্ষে একটু কথা বললে তাদের ভোটটা নেওয়া যায় কিনা। যাই হোক, তারা যে জিনিসটা টার্গেট করছে সেইটা হলো আমাদের মা বোনদেরকে। কারণ হইল জামাত ইসলাম তো ইসলামের দোহাইয়ের দল, আর আমরা যারা বিএনপি করি আমরা ধর্মের প্রতি একটু দুর্বল, ঠিক না? আমাদের গ্রামের মা বোনরা কিভাবে সহজে আল্লাহর কাজ করা যায়, কোনটা করলে সব বেশি হইব, কোনটা করলে ন্যাক বেশি পাওয়া যাইব, তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে, এর প্রতি খুবই দুর্বল। এখন ওনারা ওই যে আপনার তালিবের নামে, জমাতের নামে এক এক ঘরে যায়, যাই মহিলা করে ডাকে, ডাইকা ডাইকা বিভিন্ন ওয়াজ নসিহত করে, কতক্ষণ হাদিস কোরআনের কথা কয়, কইয়া পরবর্তীতে কয় আপনার এর চেয়ে সুবিধা আছে। এটা কি? আপনি যদি তারিফ বাংলায় ভোট দেন তাহলে সরাসরি জান্নাতে যাবেন, কারণ এই দল নাউজুবিল্লাহ। তারা এইটা কইয়া মহিলাদের সাথে ট্রাপ করে, তাই অনেক মহিলারা কয় তাহলে এই অনেক সহজ পথ মনে হয়, যেহেতু এত সহজে জান্নাতে যাওয়া যাবে তাহলে মানে এই সহজ, তো ঠিক আছে আপনাকে ভোট দিব। তো ভোট দিচ্ছেন বইয়ের কথা হইব না, তো কি করতে হইব? এই আমি কোরআন শরীফ পেয়েছি, এটা আমাকে সর্বোচ্চ ধর্মগ্রন্থ, এইটা ছুঁয়ে একটু কম আমরা ভোট দিবেন। এইভাবে ওনারা ব্ল্যাকমেইলিং করে। এই হলো মূল চিত্র। আমাদের করণীয়, আমরা বিএনপির অনেক নেতা কর্মী সমর্থক, ইনশাআল্লাহ আমাদের চেয়ে কয়েক গুণ বেশি না ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের ঘরগুলি ঠিক রাখি, আপনি প্রথম আপনার ঘর দিয়ে শুরু করেন, তারপরে আপনার বাড়ি, তারপরে আপনার পাড়া, আপনার গ্রাম। আমরা যারা নেতৃত্ব দিই এখানে, আপনারা যারা ওয়ার্ডের নেতা আছেন, যারা ইউনিয়নের নেতা আছেন, তাদের মা আছে, স্ত্রী আছে, বোন আছে, কারো কন্যা আছে, মোটামুটি শিক্ষিত যারা, তাদেরকে দুই একটা বাড়িতে অন্তত আমার আশপাশে, আমার মনে হয় বিএনপি করে না এমন বাড়ি খুব কম আছে। গ্রামের প্রতি বাড়িতে 2-4-5 জন বিএনপির নেতা কর্মী আছে না? আওয়ামী লীগও আছে আর বিএনপি আছে, জামাত কিন্তু সব বাড়িতে নাই। তাহলে আমরা ওই বাড়ির যারা যারা বিএনপি করি, জামাতে ইসলাম কোন ইসলাম প্রচার করতে চায় এই বিষয়টা খালি মহিলাদেরকে একটু সজাগ করিয়ে দিবেন আপনারা, ঠিক? তাইলেই আমরা এই জামাতের আতঙ্ক থেকে অনেকটা বাঁচা যাবে। সবাই সংকীর্ণ। আমি এখানে উপজেলা নেতৃবৃন্দরা আছে, আসলে আমাদের নির্বাচনী কমিটি সবকিছুই দরকার, আর সবচেয়ে বড় বিষয় হলো শৃঙ্খলার বিষয়টি। দলীয় সিদ্ধান্ত যেটা নেওয়া হয়, এই সিদ্ধান্তের বাইরে যাতে হঠাৎ করে অন্য সিদ্ধান্ত যোগ না হয়, এবং আমাদের অনেক নেতৃবৃন্দ আছে, আমি সকলের উদ্দেশ্যে বলি, এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা সাংঘর্ষিক হয়। আমি এখানে হিরো হবো, আরেকজন জিরো হয়ে যাবে, আপাতত এই সিদ্ধান্ত থেকে আমরা সবাই বিরত থাকি, সকলেই দলের সিদ্ধান্ত করেন। আমি অনেক আমাদের অনেক নেতৃবৃন্দরা আরেকটা কথা বলি, আমি আপনারা সবাই দৌড় দিয়ে খালি এ নেয় বলেন, আরে ভাই এ নেয় সেরা দেহে রাত্রি, গ্রামে থাকেন, বাড়িতে থাকেন, বাজারে থাকেন, চার দোকানে থাকেন, ওইখানে বয়ে বয়ে দল ইয়া করেন। আমরা সব নেতা হাইলে দৌড় দিয়ে খালি নেতারে চেহারা দেন, আমরা সব এক জায়গায় না যাইয়া এই যার যার অবস্থানে শেষে সেই অবস্থায় থাকিয়া দলের জন্য কাজ করেন। আমরা যদি বাথরুমে চা খান, ওইটা বরকত হইব, 2টা ভোট বার্তারে, একটা ভোট বার্তারে। কিন্তু এনে নেতা আমি দেই রাত 2টা বাজে, 3টা বাজে, নেতা ঘর থেকে 12টার সময় বিদায় করেন সব, কিন্তু আমরা 3টা পর্যন্ত দেই এনে। সকাল ফজরের পর একটু শুরু হয়ে যায়, আমরা ফজরের সময় রওনা দিছি নামাজ পড়িয়া, হ্যাঁ ঠেলাঠেলি রাস্তার মধ্যে। যাই হোক, সকলকে যার যার স্ব উদ্যোগে নিজ এলাকায় কাজ করার আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাজী মঞ্জুর সিংকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চরফ্যাশন পৌরসভা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব খায়রুল ইসলাম সোহেল। বক্তব্য রাখবেন খায়রুল ইসলাম সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বর্ধিত সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত রয়েছেন ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের নন্দিত জননেতা, আমার ভাই, আপনার সন্তান
জনাব নুরুল ইসলাম নয়ন মহোদয়, ভোলা থেকে আগত ভোলা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সহ ভোলা জেলা বিএনপির নেতৃবৃন্দ, সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, বক্তব্য শুনতে শুনতে আমি অরণ্য হয়ে গেছি। আর এত সুন্দর বক্তব্য দিছে, দিক নির্দেশনামূলক। এটার সামনে নির্বাচনে অনেক যদি কাজ করি অনেক ফলপ্রসূ হইব। আর যদি কই গেলাম বাড়ি গিয়া ঘুমাইলাম, কোনো লাভ হইব? কারণ মানুষের আমি যে আগ্রহ আকাঙ্ক্ষা দেখছি, গতকাল আন্দুরাট বাজারে যে জনসভা দেখছি, আমি তো রাজনৈতিক বয়স কম হয়নি, এত বড় জনসভা আমি দেখিনি। এবং সেরনাট বাজারে যে জনসভা দেখছি, সেরনাট বাজারে হাজারীগঞ্জ ইউনিয়নে এত বড় জনসভা, এটা হলো পথসভা, আমি দেখি নাই। মানুষ কিন্তু ডিসিশন নিয়ে লাইছে যে স্থানীয় সন্তান নুরুল ইসলাম নয়নকে ভোট দেব ইনশাআল্লাহ, বিপুল ভোটে ভোট দিন, সংসদে পাঠান, দেখি আমাদের এলাকার সন্তান এলাকার ভাই কামটা করে কি। কিন্তু আমি ভয় পাই, আমরা যারা নেতা কর্মী আছি সে তাদের দিকে কিন্তু জনগণ চাইয়া রয়েছে যে এরা কেমনে আনে, কেমনে চলে, চাল ডাল কেমনে ভাগ করে, গরু ছাগল ডিপটিবল কেমনে দেয়, এদিক চাইয়া রয়েছে। এটা আমরা একলা না। আমি যে গত যে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিন্নাগর ইউনিয়নে আমাদের দাওয়াত দেওয়া নিয়েছিল। আমি কারণ 6টা নির্বাচনে পৌরসভা জিন্নাগরে তো কোঅর্ডিনেটর থাকতাম, দাওয়াত দেওয়া নেওয়ার পরে দেখলাম 25-27 হাজার টাকার একটা তবারক করছে পাবলিকের খাওয়ানোর জন্য। বিশাল একটা ব্যানার করছে, জিন্নাগরের নেতৃবৃন্দ ছিলেন। আর দূরে দেখি 10-15 জন খাড়াই রয়েছে আলম সাহেবের গরিবের। আমি কি কিরে ভাই এদিকে তোরা ভাগের সময় একসাথে যাস, অনেক তো দূরে খাড়াই রয়েছিস কেন? জানিস যে ভাগে হেল্প তো দিতে সমস্যা নাই, অন দিয়ে আরো পিছিয়ে যায়, আরো কত করতে দেই না। আমাদের মানুষ কিন্তু ডিসিশন ইনশাল্লাহ নিয়ে রাখছে। আর আমাদের আকাঙ্ক্ষা এত বেশি, ডিসিশন কি আমাকে কারণে নিছে? স্থানীয় সন্তান নুরুল ইসলাম নয়ন এই জন্য অর্ধেক ডিসিশন নিয়ে গেছে আল্লাহর রহমতে। আমি নিশ্চিত, কারণ 16 জাতির লগে চলাফেরা করি, 16 জাতি মিলিয়ে কিন্তু দল। আপনি ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার আর মুসি সুকা মাঝখানে যত আছে সব কিন্তু দল। ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের ভোট একটা, সুকা মুসির ভোট কি অর্ধেক নেই? এই চর পেশের উপজেলা লঙ্গিপাড়া সাধারণ লোকের সংখ্যা অনেক বেশি। তারা ইতিমধ্যেই অন্তরের টানে ওই যে 27শে জানুয়ারি যে বক্তব্য, মধুমাখা যে বক্তব্য দিয়েছেন, কেউ হয়েছে জনসভাটা শুনতে, কেউ হয়েছে দেই স্থানীয় সন্তানটা কেমন, কেউ হয়েছে দেই তারিখ দিয়ে এত ভালো জানে, এত বড় একটা পদে দিছে। নিশ্চিত এমপি করতে হবে মন্ত্রী, যেহেতু গশ্বর বাবু মির্জা আব্বাস যুবদলের সভাপতি, সেক্রেটারি ডাইরেক্ট স্থায়ী কমিটি দিয়ে গেছে। আর নুরুল ইসলাম নয়ন সাহেব এত কিলিনিমিতের লোক, আমরা ঢাকা গেলে গর্ববোধ করি। এক জায়গায় গেছি, ও ভাই নেতাই খাইছেন, আমি কি ভাই নেতা পাইছি? একটা আমার বাড়ির পাশাপাশি। আমি চিন্তা করলাম আল্লাহ এত বড় সম্মান দিছে, আমি কেন এর সম্মান দিব না? এর যদি একটা ভালো জায়গায় বসাইতে পারি, অন্তত কইব তো যে আমার বাড়ির পাশের ছেলেটা মেধাবী ছাত্র নেতা ছিল। এটাই তো বড় গর্ব। আপনারা সবাই আপনাদের সন্তানকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে চান না? কোরআনে হাফেজ বানাইতে চান, ম্যাজিস্ট্রেট বানাইতে চান, টিউনু বানাইতে চান, এবং ওই এমপি বানাইতে চান, মন্ত্রী বানাইতে চান। আমাদের স্থানীয় সন্তান, আমার ভাই আপনার সন্তান, সে যদি সংসদে গিয়া চর্ষণ পক্ষে কথা কয়, মা বোনের মুখটা ভরে দেব না? আর আপনারা আরেকটা জিনিস, নেতা কর্মী ঠিক হবে, মানুষ কিন্তু মুখী আছে নুরুল ইসলাম নয়ন সাহেবকে ভোট দেওয়ার জন্য। এটা আমি 100% ইনশাআল্লাহ নিশ্চিত। আমি মেসি আর ম্যারাডোনা ফুটবল মাঠে না হইলো, রাজনৈতিক মাঠে রোনাল্ডো আর এমবাপ্পের তো কম না, কম বুঝি না। রাজনৈতিক মাঠে বুঝি, মানুষের শিরা বুঝি, কিন্তু ভয় হইলো আমাদের নেতা কর্মীদের লয়ে। আমরা যে আমি যে ভালো এরকম না। আমরা যদি নুরুল ইসলাম নয়ন সাহেবকে এমপি করতে চাই, আগের তো যেই কাজ করছেন এটি বাদ দেন। আমি এক ছেলেরে পুলিশ দিয়ে দৌড়াই, কয় ভাই কেন দৌড়াই? বাবা বেছে নেশা, নেশা কিন্তু বাবা গাঁজা আছে না বেছে,
দৌড়াইতে টের পায় না, হে মোবাইলে ভাই 17 বছর এত কষ্ট করলাম, বাবাটা বেঁচে জীবন যখন করতাম না, কয় কি রে আওয়ামী লীগের বড় বড় নেতারা গেছে, ইমনে গেছে, অমুকে গেছে, দেখো সেটা দেখা আমি ভাই সেই দল এই দল না রে ভাই, ভুল করছো, ওনার আশেপাশে একটু কম দেই এখন। এই ধরনের দল আমরা বিএনপিও না আর নুর ইসলাম নয়ন সভা না। আর আমাদের যে বিশাল নেতা কর্মী, আমাদের মধ্যে বিভেদ অনেকে মনে করে আছে, কিন্তু নমিনেশনটা ডিক্লেয়ার হয়ে গেলে 2-1 ছাড়া কেউ দানি শেষের বাইরে দেব সবার লোকে 1-to-1 কথা চলতে আছে। কয় ভাই নমিনেশন সবার সাথে সাথে ঐক্যবদ্ধ হোক, আগে বেশি আশা বারে নির্বাচন করে এমপি ভাব এরা তুই একটু নেই দিদি থাকতে নেই, এর বাইরে কেউ থাকবো আমার তো মনে হয় না। আবার আমাদের মধ্যে কিছু আছে বয়স হইলো 17 বছর কি কষ্ট করছি, চালটা দেন না, জেলে কাটটা দেন না, হইলো এই অনেক নেতা কর্মী। আপনারা সবাই যদি নুর ইসলাম হন আর যদি স্থানীয় সন্তানের প্রাণে তারা ভোট দেন, গত নির্বাচনে যারা আওয়ামী লীগ বিএনপি নির্বাচিত হয়েছে এর সাথে যদি 2 গুণ না হইলে 1.5 গুণ যদি না হয় আমি রাজনীতি ছাইড়া দিব। কিন্তু আমাদের কর্মকাণ্ডটা হলো কেন্দ্রে যায় ভোট আমরা নিতে হইব, কেন্দ্রে যায় ভোট দেওয়ার সহযোগিতা করতে হইব। আর আপনারা কি বারে জামাত করেন, এমন কোন শক্তি আছে চর ফেসল উপজেলায় আমাদের সাথে টক্কর দিয়ে কেন্দ্রে গিয়ে জামাত ইসলামে আমাদের বিশেষ ধানের শীষের প্রার্থীকে ভাগাই দেব? আমরা কি আলু খেয়েছি? আপনারা প্রস্তুতি নিয়ে ওয়ার্ডে তবে যারা খারাপ কাজ বা বেশি লোভ করেন তারা সেই লোভ এবং খারাপ কাজ ছেড়ে দেন, নুর ইসলাম এমপি করেন, ইনশাআল্লাহ আমি নিশ্চিত তারেক জিয়াকে এই সিট উপহার দিতে পারলে তারেক জিয়া আমাদেরকে মন্ত্রী উপহার দিবে। দেশের জনগণের নুর ইসলাম নয়ন সাহেবকে আমরা ছোটকালে চিনি, তার নীতি নৈতিকতা আমরা জানি। সে নিজে খাইতে চায় না, সে সাধারণ ছেলে, যেমন ব্যারিস্টার পার্থ আইছে নাজুর রহমানের নাম দিয়া আইছে না, সাধারণ জিয়ার নাম দিয়ে আইছে কে? তার ছেলে। ওই সাদেক হোসেন ভোটার নাম দিয়ে আইছে ইশাক। এ কষ্ট করে তিনি উঠে হাঁটি ফাও করে বাংলাদেশের সবচেয়ে বড় দল যুব দল অঙ্গ সংগঠন তারেক জিয়া প্রেরণা দল সেক্রেটারি জেনারেল হয়েছে। সে নিজের যোগ্যতা হয়েছে, সেও বোঝে মানুষ তাকে কিভাবে ভালো জানে এবং কিভাবে ভোট দিতে চায়। আমরা যদি সুন্দরভাবে ভোটটা গোছায় ভোট কেন্দ্র পর্যন্ত নিতে পারি, বিজয় সুনিশ্চিত। কোঅর্ডিনেটর বলেন অনেকে, কিন্তু এমন লোক কোঅর্ডিনেটর দেখান চাইবো না যে ওই এলাকার নেতা করবে হেরে দিয়ে রিক্সা ঠেলে। বলতে পারছেন? ভালো লাগবো যে মানুষের কথা শোনে। আমি সারাদিন এর পকেট কাটলাম, এরপর কি ভোট চাবে? আমার ভোট দিব আর 200 ভোট ক্ষতি কত আমাদের ভোট চাই আমি যে ভালো সেটা বলি না, আমি নিজে খারাপ, কিন্তু সব যাচাই বাছাই করিয়া কোঅর্ডিনেটর নিয়োগ করিয়া ইউনিয়নে ওয়ার্ডে প্রেরণ করলেই বিজয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সাইদুল ইসলাম সোহেল মিয়াকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন চরপেশন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব গুপ্রান মহাজন। বক্তব্য নিয়ে আসছেন গুপ্রান মহাজন। আসলে আমি মাইক্রোফোনের সামনে তো তেমন আসি না, তারপরে অনেক রেডিও পত্রিকা বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, এই মাটির যে সন্তানটিকে ধারণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুর ইসলাম নয়ন সাহেব, আমাদের এখানে উপস্থিত আছেন ভোলা জেলা থেকে আগত যুবদলের সংগ্রামী সভাপতি জামাল লিটন সাহেব, তার সাথে সফর সঙ্গী অন্যান্য নেতৃবৃন্দ, আমার ডানে আমার বায়ে চরপেশনের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে যাদের আয়োজনে আমাদের সকল আয়োজন সমৃদ্ধ হয়, আমার সেই ইউনিয়নের নেতৃবৃন্দ, পৌর বিএনপি বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ এই আলোচনায় আমি যতটুকু বুঝলাম, যে জিনিসটা সবাই অনুধাবন করেছেন, আমাদের শাহিন মান্তিয়া সাহেব বলেছেন, আমাদের রেজাউল সাহেব বলেছেন, যেটা আমরা গত পরশুদিন মনে হয় আমরা বসেছিলাম নেতার সাথে,
যে আমাদের একটা নির্বাচন পরিচালনা কমিটি দরকার। এটা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত ইনশাল্লাহ নিয়ে ফেলেছি। আমরা নেতাকে আজকে বিদায়ের মধ্যে দিয়ে আগামী 2-1 দিনের মধ্যে আমরা নিজেরা বসে একটা খসড়া রূপরেখা নেতার কাছে প্লেস করব। আমি আশা করি ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা আমাদের ইউনিয়ন পর্যায়ে মেসেজ পৌঁছে দেব এবং ইউনিয়নও আমরা ওইভাবে একটা নির্বাচন পরিচালনা বা সংগঠন পরিচালনা করার জন্য একটা কমিটি করে দিব। এটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ। হ্যাঁ, আর যে ব্যাপারটা এখানে 2টা ব্যাপার আসছে, আরেকটা ব্যাপার আসছে মহিলা ভোট নিয়ে যে একটা টেনশন আমাদের। ওই যে আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন যে আমাদের এটা হতাশ হওয়ার কিছু নাই। এখানে চেয়ারম্যান সাহেব বলছেন যে প্রতি বাড়িতে আমাদের বিএনপি আছে, কিন্তু প্রতি বাড়িতে জামাত নাই, প্রতি বাড়িতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাই, আমাদের বিএনপি আছে। তো আমাদের পরিবার ঠিক থাকলে, আমাদের সন্তানেরা ঠিক থাকলে, তো ভোটের হিসাব অন্যদিকে যাবে কেন? এটা আমার বোধগম্য না। এটার জন্য আমাদেরকে ওয়ার্ক করতে হবে। আমার ঘরের থেকে আমার ওয়ার্ক করতে হবে, আমার পরিবার থেকে ওয়ার্ক করতে হবে, আমার আত্মীয় স্বজন থেকে ওয়ার্ক করতে হবে। তাইলে তো হয়ে থাকে জিনিসটা সহজ। তো ইনশাল্লাহ আমরা নেতা চলে যাওয়ার পর আমরা উপজেলা বিএনপি, যদি আমাদের কমিটি নাই, ইউনিয়ন পর্যায়ে অনেক কমিটি আমাদের হাতে নাই, তারপরও আমরা ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে একটা অবস্থানে চলে আসবো এবং আমরা ইউনিয়নের নেতাদেরকে নিয়ে বসবো। এই আশা থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সবাই ক্ষুধার্ত, সকলকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপরন মহাজনকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক যুবনেতা চরপেশন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জনাব কয়সার আহমেদ কমাল ভাই। জনাব কয়সার আহমেদ কমাল ভাই। আজকে চরপেশন উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত এই বর্ধিত সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় নেতা, আমরা যাকে নিয়ে আগামী ধানের শীষের প্রতীক নিয়ে, যার মাধ্যমে ধানের শীষের প্রতীক নিয়ে আমরা নির্বাচনী যুদ্ধে নামব, সেই ছোট্ট নেতা জনাব নুরুল ইসলাম নয়ন ভাই মঞ্চে উপস্থিত, বিএনপি নেতৃবৃন্দ, পৌরসভার নেতৃবৃন্দ, উপস্থিত ভোলা থেকে আগত যুব দলের সংগ্রামী সভাপতি জনাব জামান লিটন সহ উপস্থিত ভোলা থেকে আগত নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার পৌর নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। শ্রদ্ধা নেতা, ছাত্র দল, পৌর দল, শ্রমিক দলের সংগ্রামী, যুব দলের নেতৃবৃন্দ, এর একটা ডাইনামিক আপনার জন্য কাজ করে, দলের জন্য কাজ করে। পৌরসভার যারা নেতৃবৃন্দ আছেন তারা দলের জন্য কাজ করে, আপনার জন্য কাজ করে, তারা বিএনপির জন্য কাজ করে। গত 28 তারিখে যখন আমরা বিএনপির মহাসমাবেশ ডেকেছিল ঢাকায়, সেই ঢাকায় এই সমস্ত নেতৃবৃন্দ গিয়ে সেখানে উপস্থিত হয়েছিল, আপনাকে সাঙ্গ দিয়েছিল। সেখানে তারা জানতো যে বিএনপির একটা হামলা হইতে পারে, তারপর তারা সাহস নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল এবং সেখানে আপনার বক্তব্য শোনার জন্য এবং নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য, কর্মসূচি পালন করার জন্য তারা শুকনা খাবার নিয়ে পর্যন্ত সেখানে উপস্থিত হয়েছিল। মাননীয় নেতা, সেইখানে আমাদের এমন কোন নেতা আছে ভয়ে ঢাকা পর্যন্ত গেছে কিন্তু সমাবেশ পর্যন্ত যায় নাই? তাদের হাতে যদি নেতৃত্ব আসে, আমাদের নেতৃত্ব ঠিক করতে হবে, চিন্তা ভাবনা করে আমরা ওই সমস্ত নেতৃত্ব
মানুষের নেতৃত্বের আমরা সেই তাদেরকে নেতৃত্ব দিতে চাই না, যারা ওই সেদিন আর সেই সমাবেশে উপস্থিত না হয়ে নিজেরা সেই ফাউন্ডে উপস্থিত ছিল। আমি সেই দিন সেই সমাবেশে উপস্থিত ছিলাম। আপনি যখন রওনা করেছেন সেই পুলিশের মোকাবিলা করার জন্য, আমি আমার 2 ছেলে এবং নাতি এবং একটি ভাগনা সহ রওনা করেছি আপনার পিছে পিছে, যাতে আপনি কোনো বিপদগ্রস্ত না হন। আমাকে সেখানে বাধা দিয়ে দাঁড়াইছে, আমাকে যাইতে দেয় না, যে আপনি মানুষ একটু বয়স্ক। তখনই আমার মনে হয়েছিল আসলে আমি একটু বয়স্ক মানুষ, কিন্তু তার আগে আমার মনে ছিল না যে আমার বয়স হয়েছে। সেদিন আপনাকে সবুজ যদি আমাকে না ফিরাইতো, জোর করে না ফিরাইতো, তাহলে আমি আপনার সাথে দিকে হয়তো বিপদগ্রস্ত হতাম। কিন্তু সেই সব বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা যারা ওই সমাবেশে যায় নাই, যারা সেফ সামনে ছিল, তাদের হাতে নেতৃত্ব থাকলে আমাদের এই দল বিপদগ্রস্ত হতে পারে, এটা আমার মনে হয়। সংগ্রামী ভাই আমার, যেহেতু আজকে বর্ধিত সভা, পরামর্শ সভা, আমি শুধু আপনাদেরকে একটু পরামর্শ দেবো এই জন্য যে এই বলে যে আমাদের প্রতিটি ওয়ার্ডে, বিশেষ করে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দ আমাদের কাছে এসে গেছেন, এবং সেখানে একটি যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, এই সমস্ত নেতৃবৃন্দ আছেন। আমরা গড়ে গড়ে যদি 10-15 জন একত্র হন, এই 10-15 জন একত্র হয়েই এই 10-15 জন বাড়িতেই সকাল থেকে একটু বৈঠক করেন, 10-15 জনের ফ্যামিলিকে নিয়ে একটু পরামর্শ করেন। যদি এইভাবে আমরা প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে গঞ্জে যদি ছড়িয়ে পড়তে পারি, তাহলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বৈতরণী পার হব। আমরা দুইসালাম নয়ন ভাইকে বিফল করে তারে শীষে নির্বাচিত করতে পারবো, এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ফয়সাল আহমেদ কমল ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের প্রিয় নেতা মধ্যরাতে যখন লঞ্চ থেকে নামিয়ে দিয়েছে, তখন ভোলা থেকে ব্যান্ডার্ড দিয়ে ভোলা জেলা যুব দলের সভাপতি জালালউদ্দিন লিটনের নেতৃত্বে চরফ্যাশন পৌঁছে দিয়েছেন এবং আবার ভোলাতে নিয়ে গেছেন। এখনো সেই কাজটি করছেন। বক্তব্য রাখবেন ভোলা জেলা যুব দলের সংগ্রামী সভাপতি জনাব জালালউদ্দিন লিটন। বক্তব্য রাখবেন জালালউদ্দিন লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। চরফ্যাশন উপজেলা পৌরসভা বিএনপি কর্তৃক আয়োজিত বিভিন্ন অঙ্গ সংগঠন সহ আজকের এই প্রতিনিধি সভা উপস্থিত, আজকের প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছে চরফ্যাশন মা মাটি ও মানুষের সন্তান। ইতিমধ্যেই চরফ্যাশনের লক্ষ লক্ষ মানুষের যে ভালোবাসা, আস্থা, বিশ্বাস অর্জন করেছেন, জিয়া পরিবারের আস্থাভাজন, বিএনপি পরিবারের আস্থাভাজন, দেশ মাতা বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান, যাকে ধানের শীষের প্রতীক দিয়ে আপনাদের সন্তান আপনাদের কাছে পাঠিয়েছেন, সেই নেতা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাই। মঞ্চে উপবিষ্ট রয়েছে চরফ্যাশন উপজেলা এবং পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ, চরফ্যাশন স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নেতৃবৃন্দ। আমার সাথে ভোলা থেকে আগত ভোলা সদর থানা যুবদল, ভোলা পৌর যুবদল এবং ভোলা জেলা যুবদলের নেতৃবৃন্দ। প্রথমে আমি ভোলা জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। প্রিয় চরফ্যাশনবাসী, ইতিমধ্যেই
আপনারা আমরা সবাই একটা জায়গায় উপনীত হয়েছি, একটা জিনিস বিশ্বাসে নিয়েছি যে জিয়া পরিবার থেকে, বিএনপি পরিবার থেকে আমাদের নেতা যার নেতৃত্বে দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি, হাজারো মাইল দূরে থেকে যেই নেতা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষের ভোট এবং বাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য হাজারো মাইল দূরে থেকে যেই নেতা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, সেই নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক অধিনায়ক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমান আপনাদের সন্তান আপনাদেরকে পাঠিয়েছে আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক দিয়ে। প্রিয় চরপেশনবাসী, আমরা মনে করি গত 17টা বছর এ বাংলাদেশে বিএনপি নামের দলটা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রায় 70 লক্ষের উপরে মামলাকে হাজার হাজার নেতা কর্মী গুম হয়ে, হাজার হাজার নেতা কর্মীকে থেকে হত্যা করে, হাজার হাজার ভাই বোন জেলে থেকে, তারপরও গত 17টি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গিয়েছিল এই দেশে শুধুমাত্র বিএনপি এবং সেই বিএনপির নেতা দেশ নায়ক তারেক রহমান। গত 16টি বছর এই চরপেশনের মাটিতে বিএনপি ছাড়া অন্য কোন দল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে? রাজপথে শুধু বিএনপি। তবে দেশের মানুষ ভোট দিবে কাকে? এই দেশের মানুষ ভোট দিবে কোন নেতাকে? যেই নেতা গত 17টি বছর এই ফ্যাসিস্টকে বাংলাদেশে থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, ক্ষমতার মসনদ থেকে নামিয়ে ফেলার জন্য সারা বাংলাদেশে যার নেতৃত্বে আন্দোলন হয়েছে, সেই নেতার নেতৃত্বেই তো আমরা ইনশাআল্লাহ নির্বাচনে যাচ্ছি। আর সেই নেতার দলীয় প্রতীক ধানের শীষ প্রতীক। তাহলে আমাদের কিসের ভয়? ছোটখাটো দল, ঠেলা গাড়ি, গরুর গাড়ি, হাত পাকা বিভিন্ন দাঁড়িপাল্লা, তারা নির্বাচন করুক ইনশাআল্লাহ। গত 17টি বছর বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বিএনপি, নেতৃত্ব দিয়েছে দেশপ্রধান বেগম খালেদা জিয়া, নেতৃত্ব দিয়েছে দেশ নায়ক তারেক রহমান। আর আমরা সেই দল করি, সেই দলের প্রতি ধানের শীষ, সেই দলের প্রার্থী নুরুল ইসলাম নয়। ভয় পাইলে চলবে না, আমরা ভয় পাই না। প্রিয় চরপেশনবাসী, বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে, যে গুপ্ত সংগঠন গত 17 বছর আওয়ামী লীগের লঙ্গির তলে, কাপড়ের তলে ছিল, তার আগে আবার বিএনপির তলে ছত্রছায়া ছিল। সেই দলটি এখন বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। যেই দলটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যে দলটি বাংলাদেশ স্বাধীন হোক এটাই চাইনি, যে দলটি এদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আপনার আমার ভাই, বাপ, মা 30 লক্ষ শহীদকে হত্যার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, যে দলটি স্বাধীনতা যুদ্ধের সময় এদেশে আপনার আমার মা বোনদের জোর করে ধরে এনে পাকিস্তানি সেই হানাদার বাহিনীর ক্যাম্পে তুলে দিত, সেই দলটি আবার বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। প্রিয় ভাইরা, গত এক সপ্তাহ পর্যন্ত আমরা কিছু পেপার, পত্রিকা, মিডিয়ায় কিছু নিউজ দেখছি, যেটা হয়েছে সেই গুপ্ত সংগঠন যারা এদেশে রোজা এবং পূজাকে এক কাতারে নিয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, যারা এদেশে হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, যারা এদেশে হিন্দুদের মন্দিরে গিয়ে সেজদা দেয়, তারা নাকি
ইসলাম ধর্মের ব্যবসা নিয়ে, ইসলাম ধর্ম দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। তারা নাকি বলে তাদেরকে ভোট দিলে নাকি এদেশে বেচতে পাওয়া যাবে। প্রিয় চরপেশনবাসী, আমরা গত এক সপ্তাহ পর্যন্ত মিডিয়ায় দেখতেছি সেই গুপ্ত সংগঠনের আমির সেই বক্তৃতায় বলে এদেশের স্বাধীনতার যুদ্ধে জামাতে ইসলামীর ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। এতদিন বাংলাদেশের মানুষ, এতদিন আমরা বলেছি জামাতে ইসলামী এদেশের 30 লক্ষ মা বোনের হত্যার সাথে জড়িত, 3 লক্ষ মা বোনের ইজ্জতের সাথে জড়িত, তাদের বিচার করতে হবে। আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ওই খুনি জামাত ইসলামী যারা দেশের স্বাধীনতার যুদ্ধের সময় লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, আমার ভাইকে আমার বাবাকে হত্যা করেছে, তাদেরকে দেশে বাংলাদেশে বিচার হবে না তাদেরকে বাংলাদেশের মানুষ ভোট দিবে? অবশ্যই তাদের বিচার করতে হবে। নতুন ভাবে এদেশের স্বাধীনতার যুদ্ধে যারা দেশের লক্ষ লক্ষ মা বোনদেরকে হত্যা করেছে, যারা দেশের লক্ষ লক্ষ ভাই বোনদের হত্যা করেছে, আগামী নির্বাচনে নির্বাচিত গভর্নমেন্ট এসে তাদের বিচার করতে হবে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমাদের নেতা নূর ইসলাম নয়ন ভাইকে বিপুল ভোটে চরপেশন থেকে জয়লাভ করে আমরা জাতীয় সংসদে যাব। এই বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ জামালউদ্দিন লিটন ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চরপেশন ও মনপুরার মা মাটির সন্তান, জিয়া পরিবারের একান্ত আস্থাভাজন তারেক রহমানের ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, চরপেশন ও মনপুরার জননন্দিত নেতা, প্রিয় নেতা জনাব মোহাম্মদ নূর ইসলাম নয়ন ভাই। বক্তব্য রাখবেন নূর ইসলাম নয়ন একটু আসলে আমাদের শুরুতেই ভুল হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আমরা যথাসময়ে জামাতের সাথে নামাজ পড়ে নিতে পারতাম, কারণ নামাজ বিলম্বিত করার অধিকার তো আমাদের নাই। আজকে আমাদের এই ভুলের জন্য সত্যিকার অর্থে আমরা অনুতপ্ত। এরপরে ভবিষ্যতে যখনই নামাজের সময় হবে, অনেকেই রয়েছেন যারা জামাতে নামাজ পড়তে চেয়েছিলেন, কিন্তু আমার এই ভুল সিদ্ধান্তের জন্য আপনারা এখন মধ্যে নামাজ পড়তে পারেননি, আমায় ক্ষমা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইবো সবাই। যাই হোক, তাড়াতাড়ি শেষ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ধিত সভার সম্মানিত সভাপতি জনাব হেলালউদ্দিন টিপু, উপস্থিত উপজেলা এবং পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যাদেরকে উপলক্ষ করে আজকের এই বর্ধিত সভা, আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন এবং ভোলা থেকে ভোলা জেলা যুবদলের সভাপতি জামালউদ্দিন লিটনের নেতৃত্বে যে সব নেতৃবৃন্দ এসেছেন, সদর উপজেলা এবং পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ যারা ভোলা থেকে এসেছেন, মন্ত্রণা থেকেও কয়েকজন নেতৃবৃন্দ এসেছেন, চরপেশনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, প্রত্যেককে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আসলে আমি এখন বক্তব্য দিলে এই বক্তব্যগুলোকে আবার রিপিট করতে হবে, কারণ এখানে প্রত্যেক বক্তা চমৎকার ভাবে
আমাদের করণীয় সম্পর্কে বক্তব্য রেখেছেন। আমি এই কথাগুলি শুনতে চেয়েছিলাম এবং আমি এর আগে আসলে সকল নেতৃবৃন্দের বক্তব্য মন দিয়ে শোনার সুযোগ হয়নি। আমি ঢাকা গেলে আমি প্রায়ই বলি যে আমাদের চব্বিশের সাধারণ মানুষ, নেতা কর্মীরা রাজনৈতিকভাবে অনেক সচেতন, কিন্তু তারা যে এত চমৎকার বক্তা এটা আমি আগে কখনো মন দিয়ে শোনার সুযোগ আমার হয়নি। আমি সত্যিকার অর্থে খুব খুশি হয়েছি যে এখানে অনেক চমৎকার চমৎকার বক্তা রয়েছেন যারা আমার অ্যাবসেন্সে আমি যা বলি তার চেয়েও সুন্দরভাবে উপস্থাপনার মধ্য দিয়ে বক্তব্য রাখতে পারেন। এটা একটা গর্বের বিষয় এবং আশাবাদী হবার বিষয়। এবং প্রত্যেকেই দায়িত্বশীল নেতা যারা বিন্দু বিন্দু করে তিল তিল করে আজকে এই প্ল্যাটফর্মকে এত সমৃদ্ধ করেছেন। এবং চরপেশনের মানুষ তো আমার নামও শুনতেন না, মানে একসময় নামও শোনার সুযোগ হয়নি। আমার নামটি আপনার চরপেশনের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। চরপেশনের মানুষ আমাকে এখনো দেখেননি, কিন্তু আমার নামটি প্রায় বেশিরভাগ ঘরে, প্রায় বেশিরভাগ মানুষের কাছে আপনারা পৌঁছে দিয়েছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের হাতে এখন সময় খুব কম, তারপরে যে সময়টুকু আছে আমরা যেই কাজটি দিয়ে শুরু করব সেটা আমার মনে হয় সেটা হচ্ছে এর মধ্যে প্রচার। যেহেতু আমাকে চব্বিশের মানুষ এখনো দেখেননি, হয়তো নাম শুনেছেন, আমি যখন গণসংযোগে বের হই রাস্তায় দাঁড়িয়ে মাঝে মধ্যে দুই একজন মুরব্বীকে জিজ্ঞেস করি, কিংবা যারা উৎসুক হয়ে তাকিয়ে থাকেন তাদের সাথে সালাম বিনিময়ের পর জিজ্ঞেস করি যে আমাকে চিনেন কিনা। প্রায়জনই বলেন যে হ্যাঁ আপনাকে চিনি। আমি জানতে চাই যে কিভাবে চিনেন। তারা বলেন যে পোস্টারে দেখেছি। আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাকে চেনানোর মাধ্যম এই মুহূর্তে পোস্টার ছাড়া দ্বিতীয় অপশন আপাতত নেই, কারণ সকলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। এটা পোস্টার হতে পারে, লিফলেট হতে পারে, স্টিকার হতে পারে, ফেস্টুন হতে পারে। কারণ আপনারা যাকে নিয়ে আগামী দিনে নির্বাচনী একটি যুদ্ধে নামতে চান, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন বিজয় তিনি আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন কি রাখেননি। তাছাড়া এখন পর্যন্ত দল আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ডিক্লেয়ার করেনি। কিন্তু আমরা যেটা করছি, আপনারা যদি জিজ্ঞেস করেন কেন করছি, সেটা হচ্ছে প্রস্তুতি থাকা দরকার। একজন ছাত্র মনে করলো যে এবছর এই কারণে পরীক্ষা মনে হয় হবে না, এটা মনে করে সে যদি লেখাপড়া থেকে বিরত থাকে, কিন্তু হঠাৎ করে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে এই বছর যথাসময়ে পরীক্ষা হবে, তখন ওই ছাত্রটি কিন্তু চোখে অন্ধকার দেখবে, কারণ তার প্রস্তুতি নাই। এজন্য আমরা এই রিস্কে যেতে চাই না। আমরা ঝুঁকি এড়াবার জন্য নির্বাচনের সকল প্রস্তুতি নিয়ে রাখতে চাই। কেউ কেউ মনে করেন যে এখানে দুটি পক্ষ রয়েছে, আমি এটাকে দুটি পক্ষ মনে করি না। বিএনপির মতো একটি বিশাল দলে একাধিক প্রার্থী তো থাকতেই পারে। তো সেক্ষেত্রে নেতাকর্মী যারা রয়েছেন এবং এই একাধিক প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা হয়তো কিছুটা বিভক্তির মধ্যে পড়ে যেতে পারে, কিন্তু প্রত্যেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। যারা বিএনপিকে ভালোবাসে এবং বিএনপির যে কোনো নির্দেশনা মেনে চলে, তারা কিন্তু দলের নির্দেশনার বাইরে যেতে পারবে না, এটা আমি মনে করি। যদি কেউ যায় তাহলে ভাববেন তিনি আসলে বিএনপি করেন নাই এবং তিনি বিএনপিকে ভালোবাসেন না, কিংবা দলের প্রতি কোনো অঙ্গীকার বা কমিটমেন্ট নাই। এজন্য দলের প্রতি নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে যাবে, এ ব্যাপারে আমি খুবই আশাবাদী। অপেক্ষা শুধু দলের আনুষ্ঠানিক ডিক্লারেশন। সেই ডিক্লারেশনে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন,
চরফ্যাশনের মানুষের সাথে রাজনীতি করার সুযোগ করে দেন, তাহলে আমরা যাতে তখন হতাশাগ্রস্ত না হই, পিছিয়ে না পড়ি, যাতে মনে না করি ওই ছাত্রের মতো যে আমার প্রস্তুতি নাই। এজন্য আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই। আর সে লক্ষ্যে প্রথম কাজ হচ্ছে যে আমরা আমাদের প্রচারণাটা চালানো। এরপরে ধারাবাহিকভাবে কখন কোন কাজটি করতে হবে সেটা আপনারা উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ রয়েছেন, তাদের মাধ্যমে আপনারা যথাসময়ে জেনে যাবেন। এখানে সাজ্জাদ থেকে আরম্ভ করে, শাহিন থেকে আরম্ভ করে, বাহার, মঞ্জুর এবং আরো অনেকেই বলেছেন যে আমাদের উপায়টা কি, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমাদের এই মুহূর্তে ভোটের যে আমরা প্রার্থনা করব সেটা পৌঁছানোর উপায়টা কি। উপায়টা কিন্তু আপনারাই বলে দিয়েছেন। মানুষের দুটি আকাঙ্ক্ষা রয়েছে, একটি হচ্ছে যে বিএনপির প্রার্থীর পক্ষে বিএনপি নেতাকর্মীরা তার কাছে ভোট প্রার্থনা করলো কিনা। আরেকটি আকাঙ্ক্ষা রয়েছে যারা আমাকে দেখেননি তারা আমাকে দেখতে চান। সকল মানুষকে হয়তো আমি আমার চেহারা দেখাতে পারবো না, প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করার সময় হয়তো আমি নাও পেতে পারি, কিন্তু মানুষের একটি প্রত্যাশা আমরা পূরণ করতে পারি, সেটা হচ্ছে আপনারা আমাদের যে 21টি ইউনিয়ন রয়েছে, 21টি ইউনিয়নের 9টি করে ওয়ার্ড রয়েছে, তাহলে কত হয়? 189। এবং পৌরসভায় যে 9টি ওয়ার্ড, এটা যদি আমরা যোগ করি 198। অর্থাৎ আমরা চাইলে প্রতিটি ওয়ার্ডের জন্য একটি করে আমরা টিম করতে পারি। সেই টিমটা কিভাবে হবে, কার নেতৃত্ব হবে, কে সমন্বয় করবে এবং ওই টিমে কারা কারা থাকবে, এগুলি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে নির্দেশনা দেওয়া হবে, ওই অনুযায়ী আপনারা কাজ করবেন। প্রত্যেকটা টিম যদি, এই কথাগুলো আসছে তারপরেও আমি একটু বলি, প্রত্যেকটা টিম যদি ফজরের নামাজের পরে তার সম্ভাব্য যতটুকু সময় দেওয়া সম্ভব ওই সময়টুকু দেয়। একটি ওয়ার্ড কিন্তু বড় হলেও অত বড় না যে ওই ওয়ার্ডের প্রতিটি বাড়ি আপনারা টাচ করতে পারবেন না। আমার হাতে যে সময় রয়েছে, ওয়ার্ড অনুযায়ী যদি আসলে ওইভাবে টিম করে দেওয়া যায় এবং ফজরের পর হতে পারে কিংবা দিনের যেই সময়টা আপনাদের জন্য এবং ওই বাড়ির মানুষদের জন্য কনভেনিয়েন্ট, মানে যেই সময়টা গেলে আপনাদের সুবিধা, ওই বাড়ির ভোটার বা অধিবাসীদের জন্য সুবিধা, ওই সময়টা আপনারা বেছে নিয়ে ওই বাসায় যেতে পারেন। আপনারা বাসায় গিয়ে কথা বলবেন, কথা শেষে অনুমতি নিয়ে প্রথমবার গিয়ে একটা স্টিকার লাগিয়ে দিয়ে আসলেন। পরে আবার যখন সব বাড়ি আপনাদের টাচ করা শেষ হলো, পরে আবার প্রথম বাড়ি থেকে শুরু করলেন, আপনারা ভোট প্রার্থনা করলেন, দ্বিতীয়বারের মতো কথা বললেন, সুন্দর করে উপস্থাপনা করলেন। আমাদের কাজী অনেক একটি সুন্দর কথা বলেছে, বডি ল্যাঙ্গুয়েজ এবং উপস্থাপনা খুব গুরুত্বপূর্ণ। যারা সুন্দর করে কথা বলতে পারবেন, যাদের আচরণে অদ্ভুতপূর্ণ কোনো আচরণ নেই, আপনি তো তাদের কাছে ভোট প্রার্থনা করবেন বিনয়ের সাথে, তাদেরকে আদেশ করার কোনো সুযোগ কি আপনার আছে? কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড যদি কোনো কারণে তাদের কাছে পছন্দ না হয়, তাহলে হিতে বিপরীত হতে পারে। যাই হোক, যে কথা বলছিলাম, সব বাড়ি যখন টাচ করা হয়ে যাবে, এরপরে যে টার্ন আসবে সেই টার্নে আবার গেলেন, কথা বললেন, তারপরে একটা লিফলেট দিয়ে আসলেন বা পোস্টার, অনুমতি নিয়ে একটা পোস্টার লাগিয়ে আসলেন যদি জায়গা থাকে। এরপরে আবার থার্ড টার্নে গিয়ে আপনি হয়তো লিফলেট দিয়ে আসলেন। এবং প্রতিদিন যদি আপনি করেন, যতদিন পর্যন্ত আমাদের নারী কর্মীরা প্রস্তুত না হবে ততদিন পর্যন্ত পুরুষ ভোটারের কাছাকাছি ওই বাড়ির মা বোনদের কাছেও আপনি তাদের অনুমতি নিয়ে তাদেরকে পর্দার আড়ালে রেখে তাদের কাছে ভোট প্রার্থনা করবেন। একইভাবে প্রায় সকল বক্তা বলেছে যে আমরা যদি আমাদের ঘর থেকে শুরু করি, আমাদের মা রয়েছে, বোন রয়েছে, আমাদের স্ত্রী রয়েছে, মেয়ে রয়েছে, তো আমাদের মা বোনদেরকে আমি বলি না
যে একদম বেপরদায় এই ভোট চাইতে গিয়ে তারা বেপরদার মুখোমুখি হোক, কারণ ইসলামে পর্দা করা হচ্ছে ফরজ। আমরা ওই ফরজ রক্ষা করার মধ্য দিয়ে আমরা ভোট প্রার্থনা করতে পারি। কারণ আপনি তো এদেশকে সুন্দর করে সাজানোর উদ্দেশ্যে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে, এবং গত 16 বছর ন্যায় বিচার যেটা ভুলুণ্ঠিত হয়েছিল, মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে, এগুলোকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যেই কিন্তু আপনি এই রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 16 বছর ফেসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আমাদেরকে সংগ্রাম করতে উদ্বুদ্ধ করেছেন। শুধু তাই নয়, রাষ্ট্র সংস্কারের যে 31 দফা, সেই 31 দফা আপনারা যদি পড়েন মনোযোগ সহকারে এবং মানুষকে যদি বোঝাতে পারেন, তাহলে দেখবেন তিনি বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে পরিণত করতে চান। 31 দফা রাষ্ট্র সংস্কারের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমি মনে করি এটি একটি নতুন চার্টার, যেখানে বাংলাদেশকে মানবিক বাংলাদেশ করার জন্য প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, উপায়গুলো ওখানে উপস্থাপন করা হয়েছে। এজন্য বলছি, মা বোনরা যদি এই কাজটি করতে যায়, এটা কোনো অন্যায় কাজ নয়। তারা পর্দার মধ্যে থেকে তারা যদি এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য, এবং সমাজ যারা কলুষিত করেছে, দু একজন বক্তা বলেছে যে একটি ইউনিয়নে হয়তো 20,000 ভোটার রয়েছে কিংবা 50,000 অধিবাসী রয়েছে, কারণ সকল অধিবাসী ভোটার নয়, শিশুরা ভোটার নয়, কিংবা কিশোর তরুণ তারা অনেকে এখনো ভোটার হতে পারেনি। ওখানে ওই ইউনিয়নের পরিবেশ নষ্ট করছে কয়জন? খুব বেশি নয়, 20 জন 30 জন, সর্বোচ্চ 50 জন। ওই 50 জনকে সাহায্য করার জন্যই তো আপনি রাজনীতি করছেন। ওরা যাতে ওখানে শোষণ করতে না পারে, চাঁদাবাজি করতে না পারে, ওরা যাতে মাদক বিক্রি করতে না পারে, অন্যের জমি দখল করতে না পারে, অন্যের দোকান দখল করতে না পারে, এগুলো ভবিষ্যতে আপনি প্রতিকার করবেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এটা যদি উদ্দেশ্য হয়, তাহলে এই উদ্দেশ্যের অংশীদার আমাদের মা বোনরা কেন হবে না বলেন? যাই হোক, আমাদের সময়টি মনে চলে যাচ্ছে, আমরা গুণাগার হতে পারি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। তো আমরা আজকে থেকে নতুন উদ্যমে আমরা আমাদের কাজ শুরু করব। আর ধারাবাহিকভাবে যে নির্দেশনা আপনারা চাচ্ছেন, সেটা আপনারা সময় মতো ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমরা এখন থেকে যদি কাজ শুরু করি, আমার মনে হয় হতাশ হবার মতন এমন কিছু আমাদের মানে কারণ নাই। আমরা যত সময় কাজ শেষ করতে পারবো ইনশাল্লাহ। আমরা একটা কাজ যেটা বললাম, যে আপনারা যে ভোট প্রার্থনা করার যে সুযোগ আপনাদের হাতে রয়েছে, এটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো। দ্বিতীয় কাজটি হয়তো আমি পারবো না, সেটা হচ্ছে প্রতিটি ভাষায় গিয়ে আমি হয়তো আমার চেহারাটি দেখাতে পারবো না, পরিচিত হওয়ার সুযোগ আমি এই মুহূর্তে নাও পেতে পারি। কারণ চব্বিশ তো ছোট কোনো অঞ্চল নয়, অনেক বড় একটি নির্বাচনী অঞ্চল। এখানে প্রতিটি ভাষায় যেতে হলে যদি আল্লাহ তৌফিক দান করেন সময় লাগবে। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, আপনার পৌরসভার নেতৃবৃন্দ রয়েছেন, আমরা প্রতিটি ইউনিয়নে যেতে না পারি, কিন্তু পৌরসভার প্রতিটি ভাষায় আমি যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আরেকটি কর্মসূচি আমি বিবেচনায় রেখেছি, সেটা হচ্ছে যদি সময় সংকুলন হয়, আমরা প্রতিটি ইউনিয়নে আমরা গণসাক্ষাৎকারের ব্যবস্থা করতে পারি। সেটা হচ্ছে যেমন ফজর নামাজ পড়ে আমার সাথে লোকজন থাকবে না, 2-1 জন থাকতে পারে ওই ইউনিয়নের। আমি যদি ওই ইউনিয়নে মানে সকালবেলা মানুষ নর্মালি রিল্যাক্সে যেভাবে হাঁটে, নামাজ শেষে একটু হাঁটাহাঁটি করে, আমি নর্মালি হাঁটলাম, যাদের সাথে দেখা হলো একটু কথা বললাম, তাদের সাথে কুশল বিনিময় করলাম, সালাম বিনিময় করলাম। এভাবে যতক্ষণ সম্ভব এটা আমরা করতে পারি, যদি আল্লাহ আমাদেরকে ওই শারীরিক সক্ষমতা দান করেন। সেক্ষেত্রে আমরা একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করলে ওই ইউনিয়নটা আমরা কিন্তু
ইউনিয়নগুলি বড়, বাট এত বড় না যে আমরা মানে ওইটা সকাল থেকে সন্ধ্যার মধ্যে হেঁটে শেষ করতে পারবো না। এটা আমরা করতে পারি, সেক্ষেত্রে 21টা ইউনিয়নে আমাদের 21 দিন লাগবে যদি আমরা সময় সংকলন করতে পারি। যাই হোক, আমরা এছাড়াও কি করতে পারি এটা আপনারা চিন্তা করেন নিজেরা। নেক্সট টাইম আমি যখন আসবো আপনাদের কাছ থেকে আমি শোনার চেষ্টা করব, যদিও সকলের কাছ থেকে হয়তো আমি ওই বক্তব্য শুনতে পারবো না। আপনারা আমাদের উপজেলা এবং পৌরসভার যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে পরামর্শ করলেন, তারা আবার এইরকম একটি প্রোগ্রামে এই বিষয়গুলো উপস্থাপন করবে, তখন কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে নেওয়ার একটা সুযোগ খুঁজবো। আপনার 10টা প্রস্তাব দিলেন, 10টাই হয়তো আমরা নিতে পারলাম না, বা 10টাই হয়তো আমাদের জন্য উপযোগী নাও হতে পারে। তো ওখান থেকে পছন্দ মতো দুই তিনটি বা 2-4টা তো আমরা নিতে পারি। এই জন্য আপনাদের কাছে যদি কোনো গঠনমূলক উপস্থাপনা থাকে, প্রস্তাব থাকে, সেটা আপনারা করে রাখবেন নেতৃবৃন্দের কাছে। সেটা আবার আমরা এরপরে আর যখনই আসবো, আল্লাহ যদি তৌফিক দান করেন, আমরা এসে এই রকমের আমরা বক্তৃতা সভা কিংবা কোনো আলোচনা বা মত বিনিময়ের মধ্য দিয়ে আমরা আপনাদের বক্তব্য শোনার চেষ্টা করব। আজকে আমি বক্তব্য না দিয়ে আরো বিশেষজ্ঞ নেতৃবৃন্দ বক্তব্য দিলেই বরং ভালো হতো। বক্তারা যে প্রমাণ উপস্থাপনা করেছেন চমৎকার ভাবে, এখানে অনেক জ্ঞানীগুণী বক্তব্য আছেন, তাত্ত্বিক বক্তব্য যেন আমাদের শিকদার, তারপরে আমাদের সাজ্জাদ ভালো বক্তব্য দিয়েছেন, রেজাউল করিম সাহেব বক্তব্য দিয়েছেন, এখানে অলমোস্ট প্রত্যেকেই ভালো বক্তব্য দিয়েছেন। আমি কেউ অসন্তুষ্ট হবেন না যে আমার নামটা কেন বললো না, আমি এখানে কোনো খারাপ বক্তা পাইনি। সত্যি কথা, আমি সত্যিকার অর্থে অভিভূত হয়েছি এবং একজনের সন্তুষ্টি তৈরি হয়েছে আমার ভিতর। রিপিট করছি যে আমার অ্যাবসেন্সে আমার চেয়েও ভালো বক্তারা আপনাদের সামনে বক্তব্য রাখতে পারবেন। এই বক্তাগুলো আমরা পেয়ে গেছি যাদের রাজনীতির দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, তাদের মেধা রয়েছে, প্রজ্ঞা রয়েছে। তো এই জন্য আমি আজকে নেতাদের বক্তব্য শুনে আরেকটু বেশি আশাবাদী হলাম যে আল্লাহর রহমতে আমাদের সামনে পথ চলতে কষ্ট হবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমরা এখন এই ঈদগাহ মসজিদে গিয়ে নামাজ আদায় করবো। নামাজ আদায় করতে আমাদের দেরি হয়ে গিয়েছে, আমরা সবাই এর জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন সভাপতি বক্তব্য দিবেন। আমি নাম ঘোষণা করলাম, এখন সভাপতি ঘোষণা করবেন আজকের এই সভার সম্মানিত সভাপতি আলহাজ হেলালুদ্দিন টিটু। আপনি বলেন। আজকে সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন চরপেশন উপজেলা বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আজকের এই সভায় আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে সবাইকে সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য চরপেশন উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আগামী দিনে এইভাবে আপনারা বক্তৃতা সভাগুলিকে সাফল্যমণ্ডিত করিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার সবার সমর্থন।